এত সুন্দর শাড়ি আমি এখন পর্যন্ত দেখিনি। আমি তো জানি আমি জিতবো। ওই রূপা কোনো দিক দিয়ে আমার ধার কাছেও আসতে পারবে না, সেটাও বুঝেই গেছে। আর এর জন্যই প্রতিযোগিতায় এখনো আসেনি। একটু দাঁড়ান। কচু পাতার শাড়ি, এ কি অভাবনীয় অসাধারণ উদ্ভাবন। এ তো অসাধারণ, প্রকৃতির সাথে এমন মিল। আর এই শাড়ি বৃষ্টিতেও নষ্ট হবে না। কি রে নীলিমা, নতুন শাড়ি বানিয়েছিস নাকি? খুব সুন্দর হয়েছে শাড়িটা। সুন্দর তো হবেই দাদি, দেখতে হবে না শাড়িটা কি বানিয়েছে? দেখো না, শাড়িটা পরলে মনে হবে যেন আকাশ আর সমুদ্র একসাথে মিলে মিশে গেছে। বুঝলাম বুঝলাম। এখন এই দুধটুকু খেয়ে নে, হলুদ আর ঘি মিশিয়ে এনেছি। সামনে তো বিয়ে, চামড়া তো চকচক করতে হবে নাকি? ইস দাদি, তুমি যে কি বলো না। আগে আমার বানানো শাড়িটা ভালো মতো দেখো। পুরো গ্রামে তোমার নাতনির মতো পোশাক আর কেউ বানাতে পারে না গো দাদি। আরে, এটা তো আমি জানি, তোর হাতে জাদু আছে। তা তোর নিজের বিয়ের শাড়িটাও কি নিজেই বানাবি? ওহ দাদি! ইস, লজ্জায় যে লাল হয়ে গেলি। সময় কিন্তু ঘনিয়ে এসেছে। বিয়ের শাড়ি নিয়ে কিছু চিন্তা ভাবনা করলি? পরে কিন্তু দেরি হয়ে যাবে। জানি না দাদি, বাবা বাণিজ্য থেকে ফিরে আসুক। বাবাকে বলেছি আসার সময় আমার জন্য বিয়ের শাড়ি নিয়ে আসতে। সে কি, তোর বাবা পছন্দ করে শাড়ি নিয়ে আসবে? তা কেমন হয় না হয়। তার উপর জামাই আবার সেই শাড়ি পছন্দ করবে কিনা কে জানে। ওহ দাদি, কিছু বলো না। শাড়ি কি তোমার নাত জামাই পরবে? শাড়ি তো আমি পরবো। আমার পছন্দ হলেই হলো। আর বাবা যা নিয়ে আসবে সেটা সবারই পছন্দ হবে, তা আমি খুব ভালোই জানি। তা জানি না বাপু, আমি শুধু চাই বিয়ের দিন তোকে দেখতে যেন রাজকন্যার মতন লাগে। অমন স্বপ্নের রাজপুত্রের মতো ছেলের পাশে তো কোনো রাজকন্যা কি মানাবে। সত্যি, তোমাদের পাশাপাশি দেখলে মনে হয় যেন রাজ জোটক। ইস দাদি, কিছু বলো না তুমি। মোটেও মিথ্যে বলছি না। তোর হবু বর কোনো যেন তেন ছেলে নয় রে। যেমন রূপ তেমনি টাকা পয়সা। তুইও খুব সুখী হবি দেখিস। আরে দাদি, আগে বিয়েটা তো হতে দাও। সে তো হবেই। তোর বাবা ফিরলেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে। নীলিমা দিদি, নীলিমা দিদি। কি হয়েছে কালু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে রে কালু, তোর চোখে পানি কেন? বড় বাবু, বড় বাবু। বাবা, বাবার কি হয়েছে? বড় বাবুর জাহাজ ডুবি হইছে। উনি উনি আর নাই গো দিদিমণি, উনি আর নাই। কি বলছো কি তুমি কালু? তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো। দিদিমণি, আমি মিথ্যে কথা কেন কমু কন? মাত্রই খবরটা নিয়ে আইলাম, মাত্রই খবরটা নিয়ে আইলাম গো। আমার ছেলে, আমার আদরের মানিক, না না, এ হতে পারে না, এ হতেই পারে না। বাবা, তুমি আমাকে এইভাবে ছেড়ে কেন চলে গেলে বাবা? কেন? নীলিমা। আরে দাদি, এসো, ভেতরে এসো। সারাদিন কি মন খারাপ করেই বসে থাকবে? কতদিন তোর মুখে হাসি দেখি না। বিয়ে ভেঙে গেছে যাক না, ওরা যে কি হারিয়েছে সেটা ওরা পরেই বুঝবে। না দাদি, আমার বিয়েটা ভেঙে গেছে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। বাবা নেই,
তার সমস্ত ঋণের বোঝা এখন যে আমাকেই টানতে হবে। আমাকে বিয়ে করে কে বিপদে পড়বে শুনি? ওরা বিয়ে ভেঙে দিয়ে আসলে ঠিকই করেছে। বিয়ে ভেঙে দিয়েছে তো কি হয়েছে? তোর কি আর বিয়ে হবে না? অনেক ভালো ভালো লোকের সাথেই তোর বিয়ে হবে, দেখিস। তোকে অনেক ভালোবাসবে। আমি এখন আর এসবের আশা করি না দাদি। হয়তো সৃষ্টিকর্তারই ইচ্ছে আমি সারা জীবন একাই থাকি। ছি, এভাবে বলিস না। তোর বাবার দেনাগুলো শোধ করার ব্যবস্থা করতে হবে, আর সেই সাথে তোর বিয়েরও ব্যবস্থা করতে হবে। বিয়ের ব্যাপারটা বাদ দাও না দাদি। ওসব বিয়ে টিয়ে নিয়ে এখন ভাবতে চাচ্ছি না। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে তো শুধু টাকার জন্যই আমায় বিয়ে করতে চেয়েছিল। এখন বুঝতে পারছি আমার মতো মেয়েকে কে দাম দেবে। আমার তো এখন কোনো টাকাও নেই। দেবে, আসল জহুরি রত্নের কদর করে। সেরকম জহুরি আমি খুঁজে বের করব। রত্না, তুমি তো আমাদের এখানে অনেক দিন ধরেই কাজ করছো। নীলিমাকে তো তুমি চেনোই। ওর রাগ একটু বেশি হলেও মনটা ভালো। তুমি ওর জন্য একটা ভালো ছেলের খোঁজ দাও না মা। কাকিমা, ছেলের খোঁজ তো আছে অবশ্য। নাম রুদ্র, ভালো ছেলে। পড়াশোনায়ও খুব আগ্রহ। ছেলেও খুব সৎ। বেচারার বাবা মা নেই, আর সে খুব গরিব। গরিব? তাহলে তো ঘর জামাই হিসেবে রাখলে আমাদের দেখাশোনা করতে পারবে। হ্যাঁ কাকিমা, এটা অবশ্য ভালোই বলেছেন। কিন্তু নীলিমা কি মানবে? কোথায় বড়লোক বাড়ির মেয়ে আর কোথায় গরিব ঘরের ছেলে? মানবে না কেন? আমি তো আছি। আমি নীলিমাকে রাজি করাবো। ছেলে গরিব হয়েছে তো কি হয়েছে? ছেলে যদি ভালো মানুষ হয় তবে আমার কোনো আপত্তি নেই। আর ছেলের বাবা মা নেই। বাবা মা তো নীলিমাও হারিয়েছে। সে নিশ্চয়ই নীলিমার দুঃখ বুঝতে পারবে। তা আপনি অবশ্য ঠিকই বলেছেন কাকিমা। তুমি আর দেরি করো না, ছেলেটার সাথে কথাবার্তা বলার ব্যবস্থা করো। নীলিমা, আজ আমাদের বিয়ের দিন। তোমাকে দেবার মতো তো আমার কিচ্ছু নেই। এই শাড়িটা আমি তোমার জন্য এনেছি। এ কি নীলিমা, শাড়িটা তুমি ছুঁড়ে মারলে কেন? শোনো, আমি তোমায় নিজের ইচ্ছে বিয়ে করিনি, বুঝলে? শুধুমাত্র দাদির কথায় আমি তোমাকে বিয়ে করেছি। এই সস্তা শাড়ি দিয়ে আমার সাথে ভাব জমানোর চেষ্টা করে কোনো লাভ নেই। তুমি আমার কাছ থেকে 100 হাত দূরে থাকবে। নীলিমা, আমি জানি এই বিয়ে তুমি চাওনি, কিন্তু কথা দিচ্ছি আমি তোমাকে সুখী করার চেষ্টা করব। সুখী? তুমি আমাকে সুখী করবে? তুমি নিজেই তো কতটা অসুখী। এতটা অসুখী হয়েছো বলেই তো ঘর জামাই হয়ে বসে আছো। সেটা তো আমি তোমার দাদির অনুরোধে হয়েছি। তিনি তোমাকে চোখের আড়াল করতে চান না। ওসব বাজে কথা। তোমার মতো গরিব ঘরের ছেলেরা নিজেদের লাভ ছাড়া কখনো কিচ্ছু করে না। শোনো, তুমি কাগজে কলমে আমার স্বামী হতে পারো, কিন্তু তার মানে তুমি আমার মনে জায়গা কখনো পাবে না। আমি ধনীর মেয়ে আর তুমি একটা গরিব ছেলে। তুমি এইটা ভুলে যেও না। আমি তো তোমাকে জোর করে বিয়ে করিনি। আমার তোমাকে ভালো লেগেছিল। তোমারও যেমন কেউ নেই, আমারও কেউ নেই, তাই মায়ায় পড়ে। মায়া? মায়ায় পড়ে কি তুমি একেবারে ঘর জামাই হতে চলে এলে, তাই না? তোমার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি ঘুমোবো। সরো তো সরো, আমার বিছানা থেকে সরো বলছি। ঠিক আছে, আমিও দেখছি আমারও সময় আসবে। হয়তো একদিন তুমি নিজেই বুঝতে পারবে যে টাকা ছাড়াও মানুষের অনেক কিছু থাকে। আরে দাদি, কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? পাওনাদারেরা প্রতিদিন এসে তাগাদা দিচ্ছে।
এত টাকা কোত্থেকে দেব? আমি যে কিছুই বুঝতে পারছি না। শেষ পর্যন্ত না জানি বাড়িটাই বিক্রি করতে হয়। বাড়ি বিক্রি করতে হবে? কিন্তু তাহলে তাহলে আমরা যাব কোথায়? আমি যে কিছুই বুঝতে পারছি না রে, আমার মাথায় কোনো কাজ করছে না। তুমি কেঁদো না দাদি, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি দেখে নিও। আমিও তো তাই চাই রে, সব কিছু ঠিক হয়ে যাক। তুমি এত ভেবো না তো দাদি, তোমার শরীর খারাপ করবে। তুমি বসো, আমি তোমার জন্য পেঁপে নিয়ে আসছি। সুখবর, সুখবর, সেরা দর্জি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুখবর, সুখবর, সুখবর। সেরা দর্জি প্রতিযোগিতা? যাই তো, শুনে দেখি ব্যাপারটা কি। কে হবে সেরা দর্জি? নিজের প্রতিভা দেখাও, নতুন ধরনের কাপড় বানাও। বিজয়ীর জন্য রয়েছে লাখ টাকা পুরস্কার, আরো আছে দেশ বিদেশের নামী দর্জিদের সাথে কাজ করার সুযোগ। বাহ, দারুণ তো। বিজয়ীর তৈরি কাপড় শহর বন্দরের দামি দামি দোকানে বিক্রি করা হবে। বড় বড় ব্যবসায়ীরা বিক্রি করতে সাহায্য করবে। সুখবর, সুখবর। সেরা দর্জি প্রতিযোগিতা, এটাই আমার সুযোগ। আমি জানি এই প্রতিযোগিতায় আমিই জিতবো। আমাকে কেউ হারাতে পারবে না। বিজয়ী হলে যে টাকা আমি পুরস্কার পাবো, সেটা দিয়ে বাবার ঋণ শোধ করতে পারবো। আর কাজে থাকলে ওই রুদ্র উজবুকটার কাছ থেকেও দূরে থাকতে পারবো। এই প্রতিযোগিতাই হতে পারে আমার মুক্তির সুযোগ। নীলিমা, বলো। তুমি সারাদিন মন খারাপ করে বসে থাকো। চলো, আজ তোমাকে বেড়াতে নিয়ে যাই। আমাকে বেড়াতে নিয়ে যাবে? তা কোথায় নিয়ে যাবে শুনি? আমার এক বন্ধু আছে, নতুন বিয়ে করেছে, সে আমাদের দাওয়াত করেছে। চলো তার বাড়ি থেকে বেরিয়ে আসি। আমি তো আগেই বুঝতে পেরেছিলাম যে তুমি এমন কোনো জায়গাতেই আমাকে নিয়ে যাবে। তা তোমার বন্ধু নিশ্চয়ই তোমার মতো ঘর জামাই। নীলিমা, তুমি আমাকে যা বলার বলো, আমার বন্ধুকে কিছু বলো না। বেশ তো, আমি তোমার বন্ধুকে কিচ্ছু বলবো না। কিন্তু কান খুলে শুনে রাখো, আমি তোমার সাথে কোথাও যেতে চাই না। জানা নীলু, জামাই কোথায় নিয়ে যেতে যাচ্ছে, যা ঘুরে আয়, দেখবি তোর ভালো লাগবে। উফ দাদি, তুমি আবার শুরু করলে। দাদি, আপনি ওকে একটু বোঝান না। আমার বন্ধু নতুন বিয়ে করেছে, আমাদের দাওয়াত করেছে। না গেলে কেমন দেখায় বলুন তো? হ্যাঁ ঠিকই তো, জানা নীলু, রুদ্রের সাথে ঘুরে আয়। সারাদিন ঘরে মন মরা হয়েই বসে থাকিস, জানা দাদু ভাই। আচ্ছা যাবো যাবো, তোমার বকবকানি থামাও তো দাদি। কোথায় সব? জয়, এই জয়। আরে রুদ্র পাগলা এসে গেছে। বেটা, বড়লোক বাড়ির জামাই হয়ে তো আমাকে ভুলেই গেলি রে। আরে না না না, কি যে বলিস। রূপা তো তোদের কথা বলতে বলতে আমার মাথাই খারাপ করে দিচ্ছিল। নাও রূপা, এবার এদের ভালো করে দেখে নাও। আহ, তুমি চুপ করো তো। সে কখন থেকেই বকবক করেই যাচ্ছ। ভাবি, ভাই, আপনারা ভেতরে চলুন, বিশ্রাম নেবেন। আমি আপনাদের জন্য শরবত বানাচ্ছি। তোমায় আর শরবত বানাতে হবে না রূপা ভাবি। এই দেখো আমরা কি নিয়ে এসেছি। শরবত আর নিমকি? মা পাঠিয়ে দিল। যখন থেকে শুনেছি তোমাদের বাড়িতে বড়লোক ভাবি আসবে, আমাদের কি আর তর্স হয়? ছুটকি তো পারলে ভোরবেলাতেই চলে আসে। কথা কম বলো রূপা ভাবি। এই বুঝি তোমার বড় লোক ভাবি? কি সুন্দর দেখতে।
কি সুন্দর একটা শাড়ি পরেছো, একটু দেখি। এই খবরদার, তোমার ওই নোংরা হাত দিয়ে আমার শাড়ি ছোবে না বলছি। দূরে দাঁড়িয়ে চুপচাপ দেখো। বড়লোক ভাবি, তুমি রাগ করছো কেন? আমি তো তোমাকে বিরক্ত করতে চাইনি, শুধু শাড়িটাই দেখতে চেয়েছিলাম। এ মানে সুটকি, ভাবি তো অনেক দূর থেকে এসেছেন, উনি ক্লান্ত, একটু বিশ্রাম করুক। ও আচ্ছা। তোরা পরে আয়, সবাই মিলে গল্প করব, কেমন? আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে যাই এখন, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমরা এখন যাই, পরে আসব। চলুন ভাবি, ভেতরে চলুন তাহলে। ভাই ভাবি নিন, পিঠা বানিয়েছি, কি দেখুন না কেমন হয়েছে। আমার আসলে খুব গরম লাগছে, আমি একটু উঠোনে যাচ্ছি। নীলিমার মনে হয় শরীরটা ভালো লাগছে না, আমি গিয়ে দেখছি। কি হয়েছে নীলিমা? এই গরিবের বাড়িতে আমি 1 মিনিটও থাকতে পারছি না। চলো তো, তাড়াতাড়ি বাড়ি চলো। অন্তত একটু পিঠা খেয়ে যাও নীলিমা, রূপা অনেক কষ্ট করে বানিয়েছে। আমি এই পিঠা খাবো? এসব পিঠা গরিবরা খায়, কিভাবে বানিয়েছে তা কি জানে, দেখেই তো গা গুলাচ্ছে। গরিবদের দিয়ে আবার এসব শৌখিন কাজ হয় নাকি? ওরা দিন এনে দিন খাওয়া মানুষ। আমি তো এর আগেও খেয়েছি, আমার তো ভালো লেগেছে। তোমার তো ভালো লাগবেই, তুমি তো সারা জীবন এগুলোই খেয়েছো। কিন্তু আমি দেশ বিদেশের সেরা জায়গায় নামি দামি খাবারগুলো খেয়েছি, এগুলো আমি খেতে পারবো না। আর তোমার বন্ধুর বউয়ের কাপড় চোপড়ের ছি দেখেছো? আর আমাকে দেখো, এসব লোক সৌন্দর্য শৌখিনতার রুচি কি করে বুঝবে? ভাবি, আমরা গরিব হতে পারি, কিন্তু সৌন্দর্যবোধ আমাদেরও আছে। আমরাও জানি কি করে নকশি কাঁথা তৈরি করতে হয়, কি করে তাঁতের কাপড় বুনতে হয়। আমরা জানি কি করে সুন্দর করে পিঠা পায়েসের ডালা সাজাতে হয়। এতে অহংকার করার কি আছে ভাবি? আচ্ছা, আমার শাড়ি দেখো আর তোমার শাড়িটা দেখো। আমার শাড়িটা আমার নিজ হাতে তৈরি করা। কোনোদিন চিন্তা করতে পেরেছো এমন শাড়ি নিজের চোখে দেখতে পাবে? আপনার শাড়িটা অবশ্যই সুন্দর, কিন্তু আপনার অহংকার আপনার শাড়ির সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। আমাদের টাকা পয়সা নাই থাকতে পারে, কিন্তু আমরা আমাদের কাজকর্মে রুচিবোধে পিছিয়ে নেই। আমরাও পারি। বেশ তো, এতই যদি পটু হও তাহলে সেরা দর্জি প্রতিযোগিতায় নাম দাও, আমিও অংশগ্রহণ করছি, দেখি কে জেতে। ঠিক আছে, আমিও অংশগ্রহণ করব, দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। আমার এই শাড়ি দেখলে সবাই অবাক হয়ে যাবে, আমি জানি। এটা আমার সেরা কাজ। আমার শাড়িটা হয়তো খুব বেশি দামি দেখাবে না, কিন্তু এতে আমার পরিশ্রম আর ভালোবাসা আছে। কি বলছো রূপা? এত সুন্দর শাড়ি আমি আগে কখনো দেখিনি। নকশাগুলো যেন আমাদের গ্রামীণ জীবনের গল্প বলছে। আমি জানি তুমিই জিতবে। হ্যাঁ গো রূপা, কাল তো দর্জি প্রতিযোগিতা। শাড়িটা হাতের কাছে বের করে রাখো, আমাদের তো গরিবের ঘর, আবার কি থেকে কি হয়ে যায় যদি শাড়িটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ভালো কথা বলেছ। দাঁড়াও, শাড়িটা বের করে আমি হাতের কাছেই রাখছি। ওগো, কোথায় তুমি? একটু জলদি এদিকে এসো। এটা কি হয়ে গেল? শাড়িটা কত যত্ন করে মুড়িয়ে রেখেছিলাম, মোড়ক ইঁদুর কেটে ফেলেছে। বৃষ্টির পানির সাথে ময়লা গড়িয়ে গিয়ে শাড়িটা নষ্ট করে ফেলেছে। ইস,
তোমার সাবধানে থাকার দরকার ছিল রূপা। আমাদের গরিবের ভাঙাচোরা ঘর, এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পণ্যের যত্ন নেওয়াও কারিগরের কাজ। এখন কি করব তাই বলো। কি আর হবে এখন, পুরস্কারটা নীলিমা ভাবিকে পেতে দাও। ইস, যদি এমন কোনো শাড়ি থাকতো যেটা বৃষ্টিতে নষ্ট হয় না। বৃষ্টিতে নষ্ট হয় না? পেয়েছি। তাহলে সবাই তৈরি তো? প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনারা নাম্বার অনুযায়ী এক এক করে আসতে থাকুন। বাহ, চমৎকার। এত সুন্দর শাড়ি আমি এখন পর্যন্ত দেখিনি। আমি তো জানি আমি জিতবো। ওই রূপা কোনো দিক দিয়ে আমার ধার কাছেও আসতে পারবে না, সেটাও বুঝেই গেছে। আর এর জন্যই প্রতিযোগিতায় এখনো আসেনি। একটু দাঁড়ান। কচু পাতার শাড়ি, এ কি অভাবনীয় অসাধারণ উদ্ভাবন। এ তো অসাধারণ, প্রকৃতির সাথে এমন মিল। আর এই শাড়ি বৃষ্টিতেও নষ্ট হবে না, হালকা, আরামদায়ক এবং সতেজ। আমরা খুব সম্ভবত আমাদের বিজয়ীকে পেয়ে গেছি। এই নাও শরবত খাও। তুমি তুমি আমার জন্য শরবত বানিয়ে এনেছো? হ্যাঁ, আমি তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি কিছু মনে করো না প্লিজ, আমাকে ক্ষমা করে দিও। কি বলছো তুমি? তুমি ক্ষমা চাইছো কেন? কাল রূপাকে দেখে আমার চোখ খুলে গেছে। যে মেয়ে কচু পাতা দিয়ে এত সুন্দর শাড়ি বানাতে পারে সে কোনো সাধারণ মেয়ে নয়। আসলে কার মধ্যে কি গুণ লুকিয়ে আছে তা কে জানে। হয়তো তোমার মধ্যেও আমার স্বপ্নের রাজপুত্র লুকিয়ে আছে, যা আমি এতদিন বুঝতে পারিনি। নীলিমা, আমি তোমাকে ফিরে পেয়েছি, আমি তাতেই খুশি। আমার আর কিচ্ছুর প্রয়োজন নেই। নীলিমা, একটু এই দিকে আয় তো। দেখ, তোর সাথে তোর বন্ধু দেখা করতে এসেছে। বন্ধু? আমার তো কোনো বন্ধু নেই। চলো গিয়ে দেখি। আরে রূপা, তুমি? ভাবি, আমি জিতেছি ঠিকই, কিন্তু এটা জানি আসলে এটা তোমার অনেক বেশি দরকার। টাকাটা নিলে আমি খুব খুশি হব ভাবি। আরে না না, এসব কি বলছো? আমি তোমাদের টাকা কেন নেব বলো তো? আসলে আমার একটা উদ্দেশ্য আছে। আমি চাই আমরা দুজন মিলে শাড়ি বানিয়ে ব্যবসা করি। আমি তোমার মতো তো পারবো না, কিন্তু তোমার কাছ থেকে শিখে নেব না হয়। মনে করো এই টাকাটা সেটার জন্যেই তোমার গুরু দক্ষিণা। ধন্যবাদ রূপা, তুমি শুধু প্রতিযোগিতায় জেতোনি, আমার অহংকার আর অন্ধত্ব তুমি দূর করে দিয়েছো। চলো আমরা সবাই একসাথে কাজ করি। শোন ধবলি, তোকে একটা গোপন কথা বলি। কাল যখন বাবা বাজার থেকে ফিরবে, আমি তোর জন্য একটা লাল ফিতে আনতে বলবো। তোর গলায় সেই ফিতেটা বাঁধলে তোকে একদম পরীর মতো দেখাবে। তুই কি লাল রং পছন্দ করিস? কি গো, আজ ফিরতে একটু দেরি হলো যে? শরীর কি ভালো আছে তোমার? শরীর ঠিকই আছে রমা, কিন্তু বাজারের অবস্থা ভালো নয়। সারাটা দিন বসে থেকেও হাতে গোনা কয়েকটা টাকা রোজগার হলো। এই সামান্য আয় আমাদের সংসার চালানোই কঠিন হয়ে পড়ছে। তুমি দুশ্চিন্তা করো না, যতটুকু জোটে তাতেই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করব। নাও, জলটা খেয়ে নাও তো। বাবা, তুমি এসেছো? আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। হ্যাঁ রে মা, এসেছি। তুই অপেক্ষা করছিস কেন? স্কুলের পড়া সব শেষ করেছিস? হ্যাঁ বাবা, সব শেষ।
কিন্তু বাবা, আমার না একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে। পাশের বাড়ির কালু কাকার মেয়ে আজ মুরগির মাংস দিয়ে পোলাও খাচ্ছিল। সেই সুগন্ধে আমার খুব খিদে পেয়ে গেল। কাল কি তুমি আসার সময় আমার জন্য একটা মুরগি আর পোলাও চাল নিয়ে আসবে? মারে, তুই চিন্তা করিস না, আমি চেষ্টা করব। আমি তোকে কথা দিচ্ছি, হাতে কিছু টাকা জমলেই আমি তোর জন্য সব নিয়ে আসব। তুই যা যা খেতে চাস। সব সময় তো তুমি এক কথাই বলো বাবা। আচ্ছা ঠিক আছে, কাল আনতে হবে না, কিন্তু যেদিন আনবে সেদিন আমাকে পেট ভরে খেতে দিতে হবে কিন্তু। রানীমা, মন খারাপ করে না বাবা, বাবা তো চেষ্টা করে আমাদের জন্য। আর তুমি রানের কথায় কিছু মনে করো না। রানী ছোট মানুষ, ও অভাব বোঝে না, কিন্তু আমাদের ভালোবাসা তো ওর কাছে আছে, সেটাই বড় কথা। হ্যাঁ রমা, তোমাদের মুখে যদি ঠিকমতো খাবার তুলে দিতে পারি তাহলেই তো আমার কষ্ট সার্থক, কিন্তু তা আর পারছি কই। মা, তুমি হঠাৎ কোনো খবর না দিয়ে যে? আগে থেকে খবর দিলে তো রানীর বাবাকে নিয়ে আসতে বলতাম। অনেক দিন তোদের দেখিনি রে মা। আমার দিদিমণির জন্য মনটা খুব টান ছিল, তাই ভাবলাম একবার ঘুরে আসি, তাই একাই চলে এলাম। তোদের আর কষ্ট দিলাম না। তা আমার দিদিমণি কোথায়? দিদিমা, তুমি এসেছো? তোমার কথা কত দিন ধরে আমার মনে পড়ছিল। মাকে বলি তোমার কাছে নিয়ে যেতে, মার সময় হয় না। এবার কিন্তু আমি তোমাকে যেতে দেব না দিদিমা। হ্যাঁ, যেতে দিবি না বললে কি হয় রে দিদিমণি? ওদিকে তো আমার একটা সংসার আছে, সেটাও তো সামাল দিতে হয়। এই যে দেখ, তোর জন্য আমি কি এনেছি। দিদিমা, কি এনেছো আমার জন্য? ও মা, কি সুন্দর একটা হাঁস! দিদিমা, এটা কি তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ দিদিমণি, এটা তোর জন্যই এনেছি। গ্রামের হাট থেকে এটা তোর জন্য কিনেছি। এখন থেকে ও তোর কাছেই থাকবে, তুই এর দেখাশোনা করবি। মা মা, দেখো কি সুন্দর হাঁস! আমি এর নাম রাখলাম ধবলি। আজ থেকে ধবলি আমার সব থেকে ভালো বন্ধু। আমি সব সময় ওকে আমার কাছে কাছে রাখবো, ওকে খেতে দেব, যত্ন করব। ঠিক আছে রে মা, আমি তো জানি তুই সারাক্ষণ ওকে নিয়েই থাকবি। মা, তুমি ঘরে এসো, অনেক দূর থেকে এসেছো, একটু বিশ্রাম নেবে। আমি তোমার খাবারের ব্যবস্থা করি। আমার বিশ্রাম নিতে হবে না রে মা। আমার দিদিমণিকে পেয়েছি, এই আমার শান্তি। ওর সাথে একটু কথা বলি, পরে ঘরে যাচ্ছি। মা, আপনি কেমন আছেন? শরীর ভালো তো? একা কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে খবর দিলেই তো আমি গিয়ে নিয়ে আসতাম। পথে কোনো কষ্ট হয়নি তো মা? না না জামাই বাবা, আমার কোনো কষ্ট হয়নি। এখন বৃদ্ধ হয়ে গেছি তো, তাই একটু শরীরটা চলতে কষ্ট, এই আর কি। তা তুমি ভালো আছো বাবা? হ্যাঁ মা, আমরা সবাই ভালো আছি। বাবা, দেখো দিদিমা আমার জন্য কত সুন্দর একটা হাঁস এনেছে। এটা আজ থেকে আমার। মা, আপনি কষ্ট করে আবার হাঁস আনতে গেলেন কেন? বাবা, তেমন দামে জিনিস তো দিতে পারি না। আমার দিদিমণির কথা মনে পড়ে, তাই হাসতে কিনেছি। এটা পেয়ে ভাবলাম ও খুব খুশি হবে। শিশুদের মন অনেক সরল রে। এই যে অবলা প্রাণীটির সাথে এত গল্প করছে, ও কিন্তু বিশ্বাস করে যে ধবলি ওর সব কথা বুঝতে পারছে। এটাই হলো প্রকৃত সারল্য। এটা আপনি ঠিকই বলেছেন মা। আজ আপনার এই উপহার পেয়ে রানী কত খুশি হয়েছে। ধবলি, এই দেখ তোর জন্য খাবার এনেছি। এদিক ওদিক না ঘুরে চুপচাপ খেয়ে নে তো। তুই তাড়াতাড়ি বড় না হলে আমার সাথে দৌড়াদৌড়ি করবি কি করে? কি গো রমা, তোমাদের বাড়িতে হাঁস এলো কোথা থেকে?
গতকাল আমার মা এসেছে, সে তার নাতনির জন্য এই হাঁস এনেছে। দেখছো না, কাল থেকে একটা মুহূর্ত আমার মেয়ে হাঁস ছাড়া থাকছে না, সারাক্ষণ তাকে খাওয়াচ্ছে, গল্প করছে। ছোট মানুষ, ওর একটা ভালোই খেলার সাথী হয়েছে। তার বলছি কি তোমাকে, মেয়েটা সারাক্ষণ ওর পেছনেই পড়ে আছে, নিজে খাওয়ার কথা ভুলে যায় কিন্তু ধবলিকে খাওয়াতে ভোলে না। আরে রমেশের বউ, এই হাঁস আবার কোথা থেকে এলো? রমেশের যে অবস্থা, দোকানের ভালো বেচাকেনা নেই, নিজেদের পেট চালানোই দায়, সেখানে আবার উটকো ঝামেলা কে নিয়ে এলো? এই হাঁসের খাবার কোত্থেকে জোগাড় করবে? হাঁস কিন্তু অনেক খাবার খায়, হাঁস নিয়ে এত আধিক্যতা করার কি আছে? রানীর দিদিমা এনেছে রানীর জন্য শখ করে। হাঁস তো আর ময়ূর নয় যে শখ করে পুষে যত্ন করে সাজিয়ে রাখবে, শেষ পর্যন্ত তো ওটাকে হাড়িতেই উঠতে হবে। শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ কি? কালু ভাই, আপনার মুখ দিয়ে কি কখনো কোনো ভালো কথা বেরোয় না? একটা ছোট্ট বাচ্চার সামনে এসব কথা বলতে আপনার একটুও খারাপ লাগলো না? ও তো ধবলিকে নিজের বন্ধুর মতো ভালোবাসে। আমি তো বাস্তব কথাই বললাম। পশু পাখি পালন করা হয়তো খাওয়ার জন্যই, আজ না হোক কাল ওটা তো কারো পেটে যাবেই। কালু ভাই, সব সময় বাস্তব কথা সব জায়গায় বলা ঠিক নয়। একটা ছোট মেয়ে তার খেলার সাথী ভেবে যেটা নিয়ে আনন্দ পাচ্ছে, তাকে নিয়ে এত কথা কিসের? কি জানি, আজকাল উচিত কথা বললেও দোষ। দেখলে তো নীলিমা, লোকটার কথাবার্তা কখনোই ঠিক হলো না। আরে, ওর কথায় কান দিও না, ও তো এমনই, কারো ভালো দেখতে পারে না, শুধু হিংসে করে। শোন ধবলি, তোকে একটা গোপন কথা বলি। কাল যখন বাবা বাজার থেকে ফিরবে, আমি তোর জন্য একটা লাল ফিতে আনতে বলবো। তোর গলায় সেই ফিতেটা বাঁধলে তোকে একদম পরীর মতো দেখাবে। তুই কি লাল রং পছন্দ করিস? বুঝেছি, তোর বোধহয় লাল রঙই পছন্দ। আচ্ছা ধবলি, তুই যখন বড় হবি তখন কি আমাকে ভুলে যাবি? একদম যাবি না কিন্তু। আমি যখন বড় হব তোকে একটা আলাদা ঘর বানিয়ে দেব। হ্যাঁ দিদিমণি, ধবলি কি তোমার কথা সব শুনছে? ও কি সব বুঝতে পারছে? ও তোমাকে কি বলছে? দিদিমা, ও আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তাই? ও তোমার কথা সব বোঝে? তুমি ওর কথা বোঝো? হ্যাঁ দিদিমা, আমি তো ওর কথা বুঝি, আর ও আমার কথা সব বোঝে। আমি কথা বললে ও কেমন মনোযোগ দিয়ে শোনে, তুমি দেখো না কেমন। কি দিদিমা নাতনিতে এত কিসের গল্প হচ্ছে? মা দেখেছো, আগে ও একা একা মাটির পুতুল নিয়ে খেলতো, আর এখন ওই ধবলিই ওর ধ্যান জ্ঞান। নিজের খাবার কথা ভুলে গেলেও ধবলির খাবারের সময় ওর ঠিক মনে থাকে। শিশুদের মন বড় পবিত্র হয় রে রমা। ওদের কাছে মানুষ আর প্রাণীর মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই যে রানী হাঁসটার সাথে এত গল্প করছে, ও কিন্তু বিশ্বাস করে যে ধবলি ওর সব কথা বুঝতে পারছে। এটাই হলো প্রকৃত সারল্য। হ্যাঁ, রমেশও খুব খুশি মা। ও তো মেয়েকে দামি কোনো খেলনা দিতে পারে না, কিন্তু এই হাঁসটি রানীর জীবনের শূন্যতা পূরণ করে দিয়েছে। কাল তো ধবলিকে ও নিজের বিছানায় নিয়ে ঘুমানোর বায়না ধরেছিল। আমি এখন সেই ভয়টাই পাচ্ছি রে মা। মায়ার বন্ধন বড় অদ্ভুত। অবলা প্রাণীরা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু ভালোবাসার ভাষা ওরা ঠিকই বোঝে। দেখছিস না ধবলি কেমন রানীর আঁচলের আড়ালে আড়ালে ঘোরে। মা হারা ছানার মতো ও রানীকেই মা ভেবে নিয়েছে। কিন্তু যখন ধবলি থাকবে না, তখন রানী কতটা না কষ্ট পাবে। সে যখন কাটটা তখন দেখা যাবে। তুমি এখন এসব নিয়ে ভেবো না তো মা। নাও, মুড়ি খাও। ধবলি, তুইও তাড়াতাড়ি তোর খাবার সবটা খেয়ে নে। খাওয়া শেষ হলে আমরা পুকুর ধারে বেড়াতে যাব, কিন্তু সাবধান, একা একা কোথাও যাবি না, তাহলে শেয়াল তোকে ধরে নিয়ে যাবে। আকাশের অবস্থা আজ বড়ই প্রতিকূল মারানি। মেঘগুলো যেভাবে ঘনিয়ে আসছে, মনে হয় এখনই মুষলধারে বৃষ্টি নামবে। তোকে আজ দোকানে না আনলেই ভালো হতো,
তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে। কেন বাবা, দোকানে থাকতে তো আমার ভালো লাগছে। বৃষ্টির শব্দ শুনতে আমার খুব ভালো লাগে। আর তুমি তো পাশে আছো, তাহলে কিসের ভয়? কি গো রমেশ, বর্ষাকাল তো চলে এলো। এমনি সময় সারাদিনে একটা খদ্দেরও জোটে না তোমার, আর এখন এই বৃষ্টি বাদলে তো আর দোকান চলবেই না। দেখুন কালু ভাই, লাভ লোকসান তো বিধাতার হাতে। বৃষ্টির দিনে মানুষের কষ্ট হবে, এটাই বড় কথা। কেনা বেচা আজ না হয় কাল হবে, এত ভেবে কি হবে? আরে ভাই, তোমার ওই সেকেলে চিন্তা বাদ দাও। এই ছোট দোকানে সারাদিন বসে থেকে তুমি কি তোমার মেয়ের আবদার মেটাতে পারবে? আবার দেখলাম বাড়িতে একটা হাঁস পুষছ, নিজেই খেতে পাও না, আবার এই সব শখের কি দরকার? তার থেকে বরং বুদ্ধিমানের কাজ হবে ওটা কালই বাজারে বিক্রি করে দেওয়া, অন্তত কয়েকটা টাকা তো হাতে আসবে। কালু ভাই, সব কিছুকে তো আর টাকার মাপে মাপা যায় না। আমার মেয়েটা ওই হাঁসটিকে খুব ভালোবাসে। আর ব্যবসার কথা বলছেন, পরিশ্রম করলে একদিন না একদিন ফল ঠিকই পাবো। আপনাকে এত ভাবতে হবে না, আপনি আপনার নিজের কাজ করুন। মানুষের আজকাল ভালো বুদ্ধি দিলেও খারাপ হয়। পরিশ্রম দিয়ে পেট ভরে না রমেশ, বুদ্ধি লাগে। তোমার মতো মানুষ দিয়ে ব্যবসা হবে না, সারা জীবন এই অভাবের মাঝেই পড়ে থাকবে। করো যা ইচ্ছে, আমি গেলাম। মা, বৃষ্টির দাপট যেন বেড়েই চলেছে। রমেশ আর রানী কখন ফিরবে কে জানে। ফেরার পর নিশ্চয়ই খুব খিদে পাবে ওদের। ঘরে তো রান্নার চাল আর ডাল ছাড়া আর কিচ্ছু নেই। কতদিন পর তুমি আবার এসেছো, সেই যে গত বর্ষায় হাঁস দিয়ে গেলে, আবার এই বর্ষায় এলে। তোমাকে একটু ভালো কিছু না খাওয়াতে পারলে আমার যে ভালো লাগে না। আমার খাওয়ার জন্য ব্যস্ত হোস না মা। আমার দিদিমণি জামাই কি খাবে তাই রান্না কর। রানীটা মাংস খাওয়ার জন্য কত বায়না ধরে, কিন্তু রমেশের যা আয় তাতে বাজার থেকে মাংস কেনা তো বিলাসিতা। তাই আমি একটা কথা ভাবছিলাম, রানীর ওই ধবলি তো বেশ বড় হয়েছে। তোদের প্রতিবেশী কালুর দৃষ্টি ভালো না। সেবার হাঁস দেখে যেমন করছিল, তাতে আমার মনে হয় যদি আবার ধরে খেয়ে নেয়। তার চেয়ে আজ এই দুর্যোগের দিনে যদি ওটা দিয়েই বিরিয়ানি রান্না করিস, তবে রানীরও ভালো খাওয়া হবে। মেয়েটা একটু ভালো খাবারের জন্য আশায় থাকে। কিন্তু মা, রানী যদি জানতে পারে ওর ধবলিকে আমরা রান্না করেছি, তবে ওকে সহ্য করতে পারবে? ও তো ওটাকে বন্ধুর মতো দেখে। তা তো আমি জানি, কিন্তু একটা হাঁস কি সারা জীবন পোষা যাবে রে মা? ওকে তো খেতেই হবে। মায়া করে তো আর ওকে রেখে দেওয়া যাবে না। তাই বলছি, ওটা দিয়েই বরং রানীর মুখে হাসি ফোটাতে আজ কাজে লাগুক। তুই তৈরি হ রমা, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো। ও ধবলি, কোথায় গেলি তুই? দেখ আমি ফিরে এসেছি। আয়, আর মন খারাপ করে থাকিস না। তোকে ছেড়ে আমি আর এতক্ষণ বাইরে থাকবো না। বাবা, ধবলিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও কি বৃষ্টির মধ্যে পুকুরে চলে গেল নাকি? সেটা তো আমি বলতে পারি না মা, তোর মাকে জিজ্ঞেস কর। এত ব্যস্ত হোস না। মা, ও মা, কোথায় তুমি? বাইরে এসো। আরে, তোমরা কখন এলে? দুপুরে ভাত খেতেও এলে না? মেয়েটাকে নিয়ে বৃষ্টিতে নিশ্চয়ই আটকে গিয়েছিলে, তাই না? তোমাদের পথ চেয়ে আমি আর মা বসে আছি। এসো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নাও। মা, ধবলি কোথায়? দোকান থেকে আসার পর আমি কত জায়গায় ওকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। তুমি কি ধবলিকে দেখেছো মা? ও কি হারিয়ে গেল? শান্ত হ রানী, বৃষ্টিতেও কোথাও হারায়নি। তুই আগে ঘরে আয়, হাত মুখ মুছে নে, ঠান্ডা লেগে যাবে তো। না মা, আমি হাত মুখ ধোবো না। ধবলিকে না পাওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। তুমি বলো না মা, ও কোথায়? দিদিমা কোথায়? দিদিমা কি ওকে ঘরে নিয়ে গেছে? দিদিমা, ও দিদিমা, আমার ধবলিকে দেখেছো? মা, রানী,
অনেকক্ষণ ধরে তো কাঁদছিস, এবার কান্না থামিয়ে লক্ষ্মী মেয়ের মতো এই বিরিয়ানিটুকু খেয়ে নে মা। দেখ তোর জন্য কত যত্ন করে রান্না করেছি। তুই না কতদিন মাংস ভাত খেতে চেয়েছিলি, আজ দেখ তোর জন্য বিরিয়ানি রান্না করেছি। আমি বিরিয়ানি চাই না মা, আমি শুধু জানতে চাই ধবলি কোথায়। তোমরা সবাই মিলে কেন লুকোচ্ছ? রানী, মিছে খুঁজে আর লাভ নেই রে মা। ধবলি আর ফিরে আসবে না। আজ বৃষ্টির দিনে তোর ওই প্রিয় ধবলিকেই রান্না করা হয়েছে। এই যে বিরিয়ানি দেখছিস, এটা ধবলিরই মাংস। কি বললে বাবা? মা, তোমরা আমার ধবলিকে কেটে ফেললে? ও তো আমার বন্ধু ছিল, ও আমার সাথে কথা বলতো, আমার সাথে খেলা করত। তোমরা এত নিষ্ঠুর কি করে হলে? মা শান্ত হ, আমরা তোকে ভালো কিছু খাওয়াতে পারি না। অভাবের কারণে তোর সব শখ অপূর্ণ থেকে যায়। আজ তাই তোকে অন্তত একবেলা তৃপ্তি করে মাংস খাওয়াতে এমনটা করেছি। এছাড়া আমাদের আর কোনো পথ ছিল না। আমি তৃপ্তি চাই না মা। আমি কেন আমার বন্ধুকে খাবো? তোমরা কেন আমাকে জিজ্ঞেস করলে না? আমি কোনো দিন মাংস খেতে চাইতাম না যদি জানতাম ধবলিকে মরতে হবে। দিদিমণি, এই পৃথিবীতে গৃহপালিত পশুদের ভাগ্য এমনই হয়। আমরা মায়া করি ঠিকই, কিন্তু দিন শেষে ওরা আমাদের অন্ন যোগায়। এটাই জগতের নিয়ম। তুই অবুঝ হোস না সোনা। তুই দুপুর থেকে কিছুই খাসনি, খাবারটা খেয়ে নে। হ্যাঁ রে মা, রানী তোর দাদিমা একদম ঠিক বলেছেন। জীবনটা সব সময় আমাদের মনের মতো চলে না। আমরা গরিব মানুষ, বাজারে সারাদিন পরিশ্রম করি শুধু তোর মুখে একটু হাসি দেখার জন্য। আজ তোর মা অনেক আশা নিয়ে এই রান্নাটা করেছে। তুই না খেলে কত কষ্ট পাবে বলতো। কিন্তু বাবা, ধবলি তো আমার বন্ধু ছিল, তাকে আমি কিভাবে খাবো? দিদিমণি, প্রকৃতি বড় বিচিত্র। এই পৃথিবীতে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জীবিকা আর জীবনের সত্য অনেক সময় খুব কঠোর হয়। আমরা পশু পাখি পালন করি মায়া দিয়ে, কিন্তু তাদের নিয়তি আমাদেরই প্রয়োজনে নির্ধারিত হয়। এই হাঁসকে আজ রান্না না করা হলে তাহলে হয়তো বা বিক্রি করে দেওয়া লাগতো, অন্য কেউ ওটাকে রান্না করে খেত। আজ আমরা না খেলে কাল অন্য কেউ ওকে নিয়ে যেত, কিংবা কোনো বন্য প্রাণী ওকে শেষ করে দিত। তাই মন খারাপ করে থেকে কোনো লাভ নেই রে মা। জীবন মানেই হলো শোক কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। রানী, তোর জন্য মাংস কেনার সামর্থ্য তোর বাবার সবসময় হয় না। আজ তোর ভালো মন্দ খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, তাই আমরা এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলাম। একটু খেয়ে দেখ মা, খুব কষ্ট করে রেঁধেছি। দিদিমণি, তুই চিন্তা করিস না, তোকে আমি আরো 2টো হাঁসের বাচ্চা দিয়ে যাব। তুই সেই 2টোকে যত্ন করে বড় করবি, কেমন? সত্যি দিদিমা, তুমি আমাকে 2টো হাঁসের বাচ্চা দেবে? হ্যাঁ রে দিদিমণি, সত্যি সত্যি। এবার খেয়ে নে। ঠিক আছে মা, তুমি খাইয়ে দাও আমাকে। মা, রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। আমার ধবলির মাংস সেজন্য বোধহয় এত স্বাদ, তাই না? একদম ঠিক কথা রে মা, তুই কষ্ট করে পালন করেছিস, সেজন্যই ওর মাংস এত স্বাদ। দেখলি তো দিদিমণি, মায়ার বাঁধন ছিঁড়ে বাস্তবের স্বাদ গ্রহণ করাই হলো জীবনের ধর্ম। তোকে এখন বড় হচ্ছিস তো, তোকে বাস্তবতা সহ্য করতে শিখতে হবে। রানীমা, একবার এদিকে আয় তো, তোর জন্য কি বিশেষ উপহার নিয়ে এসেছি দেখে যা। বাবা, এটা কি সত্যি আমার জন্য? এটা তো দেখতে একদম ধবলির ছোটবেলার মতো। কি সুন্দর দেখতে বাবা, একে তুমি কোথায় পেলে? কি গো, হাঁসের বাচ্চা কোথায় পেলে? মা করিম ভাইকে দিয়ে হাঁসের বাচ্চা দুটিকে পাঠিয়েছে। ওই যে সেবার এসে বলে গেল না, রানীকে 2টা হাঁসের বাচ্চা দেবে। রানীর ধবলির জন্য যখন মন খারাপ করছিল তখনই তো বলেছিল।
ও হ্যাঁ, মনে পড়েছে, মা বলেছিল। দেখলি তো মা, রানী, তোর দিদিমা তোর জন্য কত সুন্দর দুটো হাঁসের বাচ্চা পাঠিয়েছে। তুই তোর ধবলির জন্য যে মন খারাপ করেছিলি, এবার নে, এই দুটোকে যত্ন করে পালন কর। হ্যাঁ মা, আমি এই হাঁস দুটিকে খুব যত্ন করব, কিন্তু এবার আমি একটি পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা রে মা? আমার রানীমা কি পরিকল্পনা করেছে শুনি। বাবা, আমরা এই হাঁসটিকে কোনোদিনও রান্না করে খাবো না। আমি একে বড় করব। ও যখন বড় হবে তখন অনেক ডিম পারবে। সেই ডিম থেকে আমি আরও অনেকগুলো হাঁসের বাচ্চা ফোটাবো। এভাবে আমি আমাদের উঠোনে একটা বড় হাঁসের খামার তৈরি করব। সেই খামারে ডিম আর হাঁস বিক্রি করে আমাদের অনেক টাকা আয় হবে। তখন আমাদের আর অভাব থাকবে না, আর তুমিও বাজার থেকে আমার জন্য মাংস আর চাল কিনে আনতে পারবে। তখন আর আমার কোনো প্রিয় বন্ধুকে খাওয়ার জন্য বিসর্জন দিতে হবে না। ঠিক বলেছিস মা, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে অভাব দূর হতে দেরি হয় না। তুই আর যে স্বপ্ন দেখলি সেটাই আমাদের আগামীর পথ দেখাবে। আমি তোকে সব রকম সাহায্য করব, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ রে মা, আমিও তোর সাথে আছি। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।